আজ আমি আলোচনা করব পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব। প্রথমে বলবো, পৃথিবীর কোনো অঞ্চলে গড় জলবায়ুতে পরিবেশগত সুস্পষ্ট কারণে এবং দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটলে তাকে জলবায়ু পরিবর্তন বলে। বর্তমানে ব্যবহারে অরণ্য বিন্যাস, দ্রুত হারে নগরায়ন, শিল্পায়ন, জলীয় বাষ্পের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। এবার আমি বলবো, পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করব। আলোচনার প্রথমে বলবো সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি। বিগত 25 বছর ধরে সমগ্র বিশ্বের সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা যে হারে বেড়েছে, সুন্দরবনের অঞ্চলে জলতলের উচ্চতা তার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে 2010 সালে পূর্বাশা সমুদ্র জলে তলিয়ে গেছে। পরবর্তী আলোচনায় বলবো সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে 1980 থেকে 2007 সালের মধ্যেও 1.5 ডিগ্রি সি জলতল বেড়েছে, যা সমুদ্র জলের লবণতাকে বাড়িয়ে দিয়ে সুন্দরী গাছকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এরপরে আমরা বলবো ঘূর্ণিবাতের প্রাদুর্ভাব। গঙ্গা, পদ্মা, মেঘনার সক্রিয় বদ্বীপ সুন্দরবন 1951 থেকে 2010 সালের মধ্যে এমনকি 2015 সাল পর্যন্ত এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রবলতা ব্যাপক বেড়েছে। ভারতীয় উপমহাদেশে বিগত 1991 থেকে 2007 সালের মধ্যে 1771টি ক্রান্তীয় ঘূর্ণিপাত আছড়ে পড়েছিল, যার মধ্যে 2009 সালে আইলা ঘূর্ণিঝড়ে সুন্দরবন মারাত্মক ক্ষতি হয়। এবার আমরা আলোচনা করব নদীর পাড়ে ক্ষয়জনিত ভূমিক্ষয় বৃদ্ধি। সাইক্লোন শক্তির বৃদ্ধির ফলে ভূমিধস, ভূমিক্ষয় এর পরিমাণ বেড়েছে। আবার ভূমিক্ষয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় ক্ষয়জাত পদার্থগুলো নদীগর্ভে সঞ্চিত হয়েছে। এর ফলে বন্যার প্রবণতা বেড়েছে, যার ফলে নদীর পাড় বন্যার জলে ধসে গিয়েছে। আমরা চিত্রতে দেখতে পাচ্ছি যে নদীর পাড় কীভাবে ধসে গিয়েছে। যাক, আমরা পরবর্তী আলোচনায় যাই। এবার আমরা আলোচনা করব বনভূমি ধ্বংস। সুন্দরবন অঞ্চলে অনবরত বৃক্ষচ্ছেদন চলছে। এর ফলে সমীক্ষায় দেখা গেছে 20 বছরের মধ্যে ক্ষতি হয়। এবার আমরা আলোচনা করব নদীর পাড়ে ক্ষয়জনিত ভূমিক্ষয় বৃদ্ধি। সাইক্লোন শক্তির বৃদ্ধির ফলে ভূমিধস, ভূমিক্ষয় এর পরিমাণ বেড়েছে। আবার ভূমিক্ষয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় ক্ষয়জাত পদার্থগুলো নদীগর্ভে সঞ্চিত হয়েছে। এর ফলে বন্যার প্রবণতা বেড়েছে, যার ফলে নদীর পাড় বন্যার জলে ধসে গিয়েছে। আমরা চিত্রতে দেখতে পাচ্ছি যে নদীর পাড় কীভাবে ধসে গিয়েছে। যাক, আমরা পরবর্তী আলোচনায় যাই। এবার আমরা আলোচনা করব বনভূমি ধ্বংস। সুন্দরবন অঞ্চলে অনবরত বৃক্ষচ্ছেদন চলছে। এর ফলে সমীক্ষায় দেখা গেছে 20 বছরের মধ্যে 5% বনভূমি হ্রাস পেয়েছে ও কিছু প্রজাতি অবলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বৃক্ষচ্ছেদন আমরা এতটাই করে চলেছি যে বিশ্ব উষ্ণায়ন ধীরে ধীরে বেড়েই চলেছে, আর এর ফলে অনেক প্রজাতি অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর বনভূমি ধ্বংস হলে বাস্তুতন্ত্র ধ্বংস হবে। ঠিকই তো, যদি বনভূমি ধীরে ধীরে ধ্বংস হয় তাহলে আমাদের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে। পরবর্তী আলোচনায় আমরা বলছি জোয়ারের সীমা বদল। সুন্দরবন সংলগ্ন জোয়ারের সীমার প্রকৃতি হ্রদও বদলেছে। আজ থেকে প্রায় 300 বছর আগে জোয়ারের জল নদীয়ার বদ্বীপে 16 কিমি নিম্ন পর্যন্ত প্রবেশ করত, কিন্তু বর্তমানে তা 25 কিমি উত্তরে সরে গেছে। এর বলতে পারি এই জোয়ারের সীমাবদল পুরোটাই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঘটছে। আমাদের শেষ আলোচনায় আমি বলবো জলস্তরের লবণতা বৃদ্ধি ও কৃষিতে প্রভাব। সুন্দরবন অঞ্চলের নদীতে
লবণতা বৃদ্ধি ও সামুদ্রিক জলের উপস্থিতির জন্য স্বাদু জলের প্রবাহ কমে গেছে, যা ম্যানগ্রোভ অরণ্যের বৃদ্ধির বাধা সৃষ্টি করেছে। এছাড়া মাটিতে লবণতা বৃদ্ধি, জোয়ারের জল, কৃষিতে প্রবেশ ও ঘূর্ণপাতের কারণে সুন্দরবন অঞ্চলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এই জলস্তরের লবণতা বৃদ্ধিও আমাদের বিশ্ব উষ্ণায়নের প্রভাবেই ঘটে চলেছে। তাই আমাদেরকে বনভূমি ধ্বংস কমাতে হবে এবং বনভূমি ধ্বংস কমালে আমরা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পারবো।